মহকুমা জেলের এক নিভৃত সেলে বসে এই কাহিনী শুনেছিলাম। বলেছিল একজন বিপান্তরের আসামি, তারই জীবন কলা। লোকটার বয়স হবে 35, শুকনো দোহারা দেহ, বেশ লম্বা, কি এক অদৃশ্য বোঝার ভারে একটু ঝুঁকে পড়া, গাঢ় তামাটে রঙের মুখের রেখায় রেখায় থেকে যাওয়া আর ঢোকে যাওয়া জীবনের প্রচুর ইতিহাস লেখা। আমি ফৌজদারি আদালতের আইনজীবী, ক্রিমিনাল কেসে নাম আছে অল্প বিস্তর। লোকটা তার জানা একজনকে দিয়ে আমাকে ডেকে পাঠিয়েছিল, মামলার আগে নয়, রায় বেরোবার পর। তার মামলার বিশদ খবর আমি রাখি, তবে শুনেছিলাম এমন বিচিত্র কেস এই মহকুমায় আর একটিও আসে। মনে মনে একটু কৌতূহল ছিল, তাই জেলের মধ্যে গিয়ে দেখা করল। লোকটা ইতল্লাটের নয়, কি জাত তাও জানি না। অন্যে ছিন্ন কালো রঙের চুড়িদার পাজামা আর কালো ওয়েস্ট, মাথায় ঝাঁকড়া চুল আর মুখে গোঁতদাড়ি, হাত পায়ের পেশিগুলো গোটা গোটা শক্ত। সবচেয়ে অদ্ভুত তার চোখ তো থেকে থেকে মশালের মতো দপ করে জ্বলে উঠে নিভে যায়, আর সেই চোখে মাঝে মাঝে স্থির দৃষ্টিতে চেয়ে থাকে, কিন্তু কিছুই দেখে না যেন, অথবা অশরীরে কিছু লক্ষ্য করে। সেই সময় লোকটার দিকে তাকালে গা ছমছম করে ওঠে। তার সেলের সামনে গিয়ে যখন দাঁড়ালাম, হাতে পায়ে ডান্ডা বেরিয়ে ছমছম আওয়াজ করতে করতে সে তখন ছোট্ট সেলটার মধ্যেই অশান্তভাবে ঘুরে বেড়াচ্ছে। জেলার বলল, তোমার ব্যারিস্টার বাবু এসেছেন। লোকটা মশাল জ্বালা চোখে আমার দিকে এক দৃষ্টি তাকিয়ে রইল, তারপর হেসে সহজভাবে বলল, ভেতরে আসন কর্তা। জেলার সেল খুলে দিল, ভেতরে গেলাম। লোকটা সোজাসুজি বলল, আপিল করতে চাই ব্যারিস্টার বাবু, খুনের চার্জ সবার বিরুদ্ধে। সাজা মকুব হবে বলে মনে হয় না। সাজা বদল তো হতে পারে, মানে কালা পানির বদলে ফাঁসি তো হতে পারে। আপনি আবার ফাঁসির জন্য আপিল করে দিন ব্যারিস্টার বাবু। কিছুক্ষণ দাহ হয়ে রইল। এই কেমন মানুষ যে ফাঁসির দড়ি গলায় পড়তে কয়েদি মানেই একটু অপ্রকৃতিস্থ হয়, কিন্তু এই লোকটা আগাগোড়াই অপ্রকৃতিস্থ নাকি না জীবনের প্রতি মিতস্প্রিয়। লোকটা ঝমঝমিয়ে একেবারে আমার সামনে এসে পড়ল। আমি জানি কথা, ও হাকিমরা আপনার কথা শোনে। আপনি আমার হয়ে আপিল করে দিলে ও ঠিক ফাঁসি হয়ে যাবে। কালাপানি গিয়েও তো কত লোকে ফিরে আসে, তুমি ফাঁসি চাইছো কেন? কেমন অসহিষ্ণু গলায় লোকটা বলে উঠল, সে তো ঢের দেরি কথা, সে যাবার সময় বলেছিলাম আমিও জলদি যাচ্ছি। আমার কথার খেলাপ হয়ে যাচ্ছে হুজুর। সে ভাবছে কি, সে ভাবছে লোক লালটা বেঈমান। তার মশাল চোখ টক করে চলে উঠল, আর দেখতে দেখতে নিভে গেল। তারপর সেই বর্ণহীন চোখের স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল দেওয়ালে, যেন অশরীরী কাউকে দেখছে। গাটা আমার ছমছম করে উঠল। তবু বললাম, কে তোমায় বেঈমান ভাবছে? কার কথা বলছ? আস্তে আস্তে সহজ হয়ে এলো সে। তারপর বলল, গোড়া থেকেই বলি, শোনন তবে। সেদিন সেই অদ্ভুত কয়েদির মুখে আরো অদ্ভুত যে কাহিনী শুনেছিলাম, সেটা অপ্রাকৃত কি অলৌকিক না একান্তই আজগুবি, তা আপনারাই বিচার করুন। আমি শুধু রূপলালের সেই আশ্চর্য কাহিনী শুনিয়ে যাচ্ছি। পছিয়ার মাঠে ছোট ছোট তাঁবু পড়েছে। প্রতি বছর শীতের শুরুতে নানান জায়গা থেকে বেদের দল এই গায়ে এসে আস্তানা পাতে। পছিয়ার মাঠই হলো তাদের ডেরা। মেলা বসে, বেদের দল বাঘের খেলা দেখায়, লোকের হাতে রেখা বিচার করে, আর বেদেনীরা রঙিন পুঁতির মালা আর কুলো ডালা বিক্রি করে। তারপর বসন্তকাল পড়লেই মৌসুমী পাখির মতো সমাগত। পছিয়ার মাঠে এবছর এসেছে আজব দল। পায়ে হেঁটে নয়, 7টা মোষের গাড়ি বোঝাই করে। এরা সার্কাস দেখায়। 3টে ক্লাউন মজার চেহারা নিয়ে অনবরত তামাশা করে। বাঁদর, কুকুর, ছাগল সাইকেল চালায়। এরা পাখি কথা বলে, আরো কত কি। এই দলের প্রধান আকর্ষণ যে সে হলো কালা জাদুঘর। অন্ধকার তাঁবুর মধ্যে শুধু একটা মোমবাতির আলোয় মুখ রেখে সে মানুষের ভবিষ্যৎ ঠিক ঠিক বলে দিতে পারে। ছোট ছোট তাঁবুগুলো থেকে একটু তফাতে ওই যে তাঁবুটা, এটাই সার্কাসের আসন। বেলা কিনে দিয়েছে, সূর্য মাথার উপর হেলেছে। বড় তাঁবুর সামনেটায় লোকের ভিড় ক্রমশ বাড়ছে। আশেপাশে 5খানা গা থেকে লোক এসেছে। পায়ে পায়ে ধুলো উঠছে যেন দিনের কুয়াশা। তাঁবুর দরজার সামনে একটা উঁচু প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে একজন ক্লাউন
মাথায় ঠোঙার মতো রঙিন টুপি পরে রাজুর করতাল হাতে চিৎকার করে ছড়া কাটছে। এসো ভাই দেখে যাও, হাজার মজা লুটে নাও, দুয়ানাতে দেখবে খাসা কেমন দাদম তামাশা, তার দুয়ানা ফিরলে পরে কালা জাদুঘরের ঘরে, জাদুতে ভাই জানতে পাবে রাজা হবে না ফকির হবে। ছড়ার শেষে ঝমর ঝমর করতালের আওয়াজ। গ্রাউন্ডের ডান পাশে বসে আছে লালথলে চেহারার একজন আদবয়সী লোক। সামনের ডালার উপর ফুটো করা একটা বাক্স। তার কাজ শুধু দর্শকের হাত থেকে পয়সা নিয়ে সেই ফুটোর মধ্যে ফেলে দেওয়া। আর বাঁ পাশে দাঁড়িয়ে আছে কালা জাদুকর, কালো স্যাটিনের চুড়িদার পাজামা পরনে, গায়ে কোমর পর্যন্ত খাটো কালো ওয়েস্টকোট, মাথায় কালো স্যাটিনের রুমাল বাঁধা, আর চোখে জলদস্যুর মতো চশমা প্যাটার্ন মুখোশ। কালো পোশাকে মোড়া লম্বা দেহটা তার স্থির হয়ে আছে। ওই আমাদের রূপলাল, 5 বছর আগেকার রূপলাল, তখন 30 বছরের জওয়ান। উৎসুক দৃষ্টিতে রূপলাল তাকিয়ে আছে ভিড়ের দিকে। গায়ের দেহাতি লোকের ভিড় তাঁবুতে আগে ঢোকার জন্য ঠেলাঠেলি করছে। রূপলালের উৎসুক চঞ্চল দৃষ্টি স্থির হয়ে গেল এক জায়গায়। হ্যাঁ, আজও এসেছে ওরা। ওর হাত ধরে সেই মেয়েটি ভিড়ের পেছনে দাঁড়িয়ে আছে। আজ নিয়ে ওরা 3 দিনে গেল, অথচ তাঁবুর ভেতরে পা দেয়নি একদিন। বুড়োকে দেখলে গরিব চাষি বলেই মনে হয়। মাথার চুলগুলো একেবারে সাদা, কিন্তু মেয়েটা যেন টাটকা মৌসুমী ফুল। বছর 17-18 বেশি বয়স হবে না। নতুন কচি পাতার মতো শ্যামলা রং, ঢলঢলে মুখ, চুল বাঁধেনি। মেঠো হাওয়ায় বারবার মুখে এসে পড়েছে। বুড়োটা তো তাকিয়ে আছে রূপলালের দিকে, কিন্তু মেয়েটা কেন তাকাচ্ছে না? কেন সে অপলক চোখে একটা বাদাম গাছের দিকে তাকিয়ে রয়েছে? ভিড় আস্তে আস্তে পাতলা হয়ে এলো। বড় তাঁবুর ভেতরটা প্রায় ভর্তি। খেলা এক্ষুনি শুরু হবে। আসর জমানোর জন্য গ্রাউন্ড ভেতরে চলে গেছে বাক্স নিয়ে সেই থলথলে চেহারার লোকটিও। প্ল্যাটফর্মের উপর একা রূপলাল। রূপলালের খেলা শেষের দিকে। মেয়েটির হাত ধরে এগিয়ে লোক। রূপলাল আর চেঁচেই বলল, খেলা দেখবে নাকি? বড় ঘাড় নেড়ে বলল, না। মেয়েটার দিকে তাকিয়ে রূপলাল বলল, আরে পয়সা লাগবে না, দেখোগে যাও। কিন্তু এত বড় প্রলোভনেও মেয়েটা চঞ্চল হলো না। একটু বিষণ্ণ হাসি হেসে পুরো বলল, না জাদুকর, খেলা দেখবার লগে আমি আসি নাই। আমার দরকার তোমার সাথে একটু মিলিবিলি। মিলিবিলি? তাহলে সন্ধ্যের পর আমার তাঁবুতে এসো। মেয়েটা কেমন যেন ভয় পেয়ে পুরোর হাত চেপে ধরে বলল, না না, লেতের বেলা পচিয়ার মাঠে দামরা আসে। আচ্ছা তবে থাক, আমি যাবো। ঘর কোথায় তোমার? উত্তর দিকে পড়ো। ওই শালতলিতে খুশিদের ঘর বললে দেখিয়ে দিবে। খুশিকে? এই যে আমার মেয়ে। ঠিক যাবে তো কথা। শুনে কেন মেয়েকে নিয়ে নিয়ে? আশ্চর্য, এতক্ষণ তাকিয়ে রইল মেয়েটা রূপলালের দিকে, কিন্তু কোনোভাবেরই ছায়া পড়ল না তার চোখে। মেয়েটি দেখে যৌবন এসেছে, কিন্তু মনের বয়স কি হয়নি। যাকে বলে পুরোদস্ত বেদে রূপলাল হলো তাই। বাপ মার কে কোথাকার লোক জানে না। জ্ঞান হওয়া থেকে ঘুরছে বেদের দলের সঙ্গে। বড় হয়ে উঠেছে তাদেরই আওতায়। এই দল থেকে ও দল, এই গ্রাম থেকে ও গ্রাম। ছোটবেলায় দড়ির ব্যালেন্স শিখেছিল। সরু দড়ির উপর দাঁড়িয়ে কসরত দেখাতো মেলায়। 18 বছর বয়স অবধি। তারপর বেড়ে গেল এক নেপালি বৌদ্ধ তান্ত্রিকের সঙ্গে। পাক্কা 6 বছর। এই 6টা বছর রূপলালের জীবনে সবচেয়ে বিচিত্র। তার জীবনের মোড় ঘুরে গেল এই 6 বছরে। নেপালি তান্ত্রিক ছিল জ্যোতির্বিদ, আর জ্যোতির্বিদ্যায় পারদর্শী। শুধু মুখ আর কপালের গঠন দেখে লোকের ভূত ভবিষ্যৎ আশ্চর্যভাবে গণনা করতে পারত। আর কথা কইত মৃত আত্মাদের সঙ্গে, বিশেষ করে যাদের মৃত্যু হয়েছে অপঘাতে, সেই সব নিম্ন স্তরের প্রেতাত্মাদের সঙ্গে। এই হেন তান্ত্রিকের অনুগত চেলা হয়ে রূপলাল গুরুর সঙ্গে চলে গেল তিব্বতের মঠে। 5.5 বছর বাদে যখন আবার ফিরে এলো বেদের দলে, তখন সেই দুর্লভ বিদ্যা তার সম্পূর্ণ আয়ত্ত হয়ে গেছে। সে শিখেছে প্রেতাত্মাদের আবাহন করতে, আর তাদের সাহায্যে জীবিত মানুষের ভবিষ্যৎ চেনে নিতে। এখন থেকে রূপলালের রূপ হলো অন্য, পেশা হলো ভিন্ন। মিশমিশে কালো স্যাটিনের আঁটো সাঁটো পোশাকে সেজে সে যখন অন্ধকার স্টেজে এসে দাঁড়ায়, হলদে মোমের আলোয় তাকে দেখে দর্শকের গায়ে কাঁটা দিয়ে ওঠে। সেই থেকে তার নাম হলো কালা জাদুঘর। সন্ধ্যের পর
নিজের তাঁবুতে বসে একটু চিরিয়ে রূপলাল বেরিয়ে পড়ল শালবাড়ির উদ্দেশ্যে। জায়গাটা কুচিয়ার মাঠ থেকে মাইলটাকে মধ্যে খুশিদের বাড়িটা জিজ্ঞেস করতেই পাওয়া গেল। বাড়ি বলতে খান দুয়েক মেয়েটে ঘর আর উঠোন। রূপলাল তার কালো পোশাক পরে আসে, তাই বুড়ো প্রথমে চিনতে পারল না। তারপর ডেকে বসালো ঘরের মধ্যে, ডেকে আনলো খুশিকে পাশের ঘর থেকে। বলল, এর লগেই তোমায় কষ্ট দেওয়া জাদুকর। এর আর কপালে কি লেখা আছে ভালো করে দেখে বলে দাও। ও আচ্ছা, এই ব্যাপার। তা কাল তোমার মেয়েকে তাঁবুর মধ্যে নিয়ে গেলেই তো পারতেন। সাদা মাথা নেড়ে বুড়ো বলল, না জাদুকর, ওখানে ভয় খুশি ভড়কে যেত। তুমি ঘরেই দেখে দাও, তোমার পাওনা আমি ডবল দেব। ঘরের কোণে কাঠের পেল সুজে একটা প্রদীপ জ্বলছিল। পকেট থেকে হলদি মোমবাতি বের করে প্রদীপ থেকে জেলে নিল রূপলাল, আর ফোঁ দিয়ে নেভিয়ে দিল প্রদীপটা। তারপর এসে বসল খুশির মুখোমুখি। হলদি মোমের আলো খুশির মুখের উপর ফেলতেই চমকে উঠল রূপলাল। ডাগর ডাগর দুই চোখের তারায় অমনি নেই, আলোহীন ভাষাহীন বোবা দুই চোখ। খুশি তাহলে অন্য এতক্ষণে বুঝল রূপলাল। সার্কাসের দাঁপুর সামনে তার দিকে তাকিয়েও ওই চোখ দুটো যেন তার সঙ্গে কথা। রূপলাল প্রশ্ন করল, খুশির চোখ এমন হয়েছে কতদিন থেকে ফল? জন্ম থেকে। তাই তো পুরা কপালির কপালে লিখনটা জানতে চাইছি কর্তা। হাতখান দেখা খুশি। রূপর ছুরি ভরা একখানা হাত অসংখ্য থেকে গেল রূপলালের দিকে, আর রূপলালেরও একখানা হাত আপনার থেকে তুলে নিল এক মুঠো তুলোর মতো সেই নরম হাতখানিকে। কয়েক মুহূর্ত তারপরে খুশির হাতখানা ছেড়ে দিয়ে বলল, আমি হাত দেখি না, মুখ দেখে বলি। মশাল জ্বলা দুই চোখের দৃষ্টি খুশির মুখের উপর কেন্দ্রীভূত করে রূপলাল চেয়ে রইল। আরো স্পষ্ট দুর্বোধ্য ভাষায় দস্ত্রের মন্ত্র আওড়াতে লাগলো। তন্ত্রমন্ত্র রূপলালের চাপা গম্ভীর গলায় ক্রমশ দূরের গান্ডার ধ্বনির মতো মিলিয়ে আসতে লাগলো। কেঁপে ওঠা মোমের আলোয় খুশির ছায়াও পেছনের মেটে দেয়ালে কাঁপতে লাগলো। আর তার মনে হতে লাগলো ঘরের আবছা অন্ধকারে ছায়া ছায়া মূর্তি ধরে কারা যেন নড়ে চড়ে বেড়াচ্ছে, ফিস ফিস করে কথা বলছে। স্থির হয়ে বসে আছে খুশি, দৃষ্টিহীন দুই চোখ। মোমবাতির হলদে আলোয় মুখখানা তার অসম্ভব হ্যাঁকাশি দেখাচ্ছে। এই শীতের রাতেও কপালে জমেছে মৃত্যু মৃত্যু ঘাম। রূপলাল বুঝতে পারল তার উপর প্রেতাত্মার ভর হয়েছে। তার চোখের মশাল যেন আরো উগ্র হয়ে উঠল। সেই উগ্র চোখের দৃষ্টি খুশির ফ্যাকাশে চোখের উপর কেন্দ্র করে রূপলাল তার শেষ মন্ত্রোচ্চারণ করল। ও দেখতে পেল না, কিন্তু রূপলাল স্পষ্ট দেখল খুশির মুখখানা শুকনো পাতার মতো ক্রমশ কালো হয়ে আসছে। মাথার উপর চক্কর দিচ্ছে একটা বালু, আশেপাশে কি বের করছে নিষুধর সাপ। সেই ছবি দেখতে দেখতে অস্থির হয়ে উঠল রূপলাল। তার চোখের মশাল আস্তে আস্তে নিভে এলো। কি দেখল সে? এই যে অমঙ্গল, ভয়ানক অমঙ্গলের লক্ষণ। সে তো স্বপ্নেও ভাবতে পারেনি যে খুশির মতো সুন্দর সরল পবিত্র মেয়ের ভবিষ্যৎ জীবনে এমন বিশ্রী অমঙ্গল, এমন মর্মান্তিক দুঃখ লুকিয়ে উঠতে আছে। অস্থির হয়ে রূপলাল পকেট থেকে ধূপের মতো একটা পদার্থ বার করে জ্বালিয়ে দিল। সুগন্ধি ধোঁয়া কুণ্ডুলি পাখি উঠতে লাগে। সেই ধোঁয়ায় অশরীরী প্রেতাত্মার দল ঘর থেকে একে একে বিদায় নিল। সহজ আর হালকা হয়ে এলো ঘরের বাতাস, স্বাভাবিক হয়ে এলো খুশির মুখের রং। রূপলাল প্রদীপ জেলে মোমবাতিটা নিভিয়ে দিল। এতক্ষণে পুরো মোড়ল নড়ে চড়ে বসল। সংশয় আর অনিশ্চয়তায় কাঁপা গলায় বলল, কি দেখলে জাদুকর আমার খুশির মুখে? তোমার কানা জাদুবিদ্যের দিব্যি, সত্যি কথা বলো। কিন্তু সত্যি কথাটা রূপলাল বলতে পারেনি। বলতে শুধু মুখেই বাঁধেনি, মনেও বেঁধেছিল। বলেছিল সে উল্টো কথা। হাসি মুখেই রূপলাল বলেছিল, ভালোই দেখলাম মোড়ল, মেয়ে তোমার সুখী হবে, খুব সুখী হবে। দুঃখের আচরটিও গায়ে লাগবে না। যদি যদি কি? খুশির ঢলঢলে মুখের দিকে তাকালো রূপলাল। ঠিক হলো নাকের উপর নাক ছাবি চিকচিক করছে, দেখতে পায় না, তবু বোবা চোখ মেলে তাকিয়ে আছে রূপলালের দিকে। বড় মায়া, বড় মমতা হলো রূপলালের। বলল, যদি কেউ ওকে জীবন ভোর আগলে রাখে। ভারী কথা বললে। কে আগলে রাখবে গো সারা জীবন?
কানি মেয়েকে কে নেবে? নেবে বলছি, আর সময় হলে ঠিক নেবে, আদর করে নেবে। সত্যি বলছে জাদুঘর? মিথ্যে বলে লাভ। পুরুর মুখখানা জল জল করে উঠল, আর অকারণে আঁচল দিয়ে মুখখানা ঘষে ঘষে লাল করে তুলল। লাল মুখখানার রং মোছবার চেষ্টা করতে লাগলো, একমাত্র খুশি জানে। যাওয়ার সময় পুরো ট্যাগ থেকে একটা গোটা টাকাই বার করে দিল। হেসে ফিরে দিয়ে রূপলাল বলল, এখন ধার আমার পাওনা আমি চেঁচিয়ে নেব। খুশি চলি। ছোট্ট জবাব এলো। এসো জাদুকর। উঠোন অব্দি এগিয়ে দিল খুশি। যাবার আগে রূপলাল বলল, আমাকে তোমার ভয় লাগে না খুশি? আমি ভূত নামাই, দানব নামাই। তখন থেকে আর ভয় লাগে না। কখন থেকে? একটু চুপ করে থেকে আবছা গলায় খুশি বলল, সেই যখন তুমি আমার হাত ধরলে। ভারী মিষ্টি আওয়াজ খুশির। সেই আওয়াজের মিঠি রেশ নিয়ে রূপলাল চলে গেল। শীতের শুরু থেকে আজব সার্কাস পার্টি বসন্তকাল অবধি রয়ে গেল ওশিয়ার মাঠে। বড় দামবে লোকের ভিড় আর কমে না। সেই থলথলে চেহারার লোকটির বাক্স থেকে পয়সা প্রায় উঠে পড়ছে। রূপলাল রোজ বিকেলে তাঁবুতে কালা জাদুর খেল দেখায়, আর সন্ধ্যেবেলা গুটি গুটি হাজির হয় শালতলিতে। কোনদিন বা সকালবেলাতে খুশির হাত ধরে বেরিয়ে নিয়ে আসে জমকে নদীর ধার অব্দি। অনুদারণে একার দিন যেতে না পারলে পরের দিন খুশির চোখ মেলে, 3 বার না ডাকলে সানা মেলে না। কি হলো তোমার? ঘুমে হয়ে যাচ্ছে কেন? আসতে পারেনি বলে ও রাগ গোসা হয়েছে নাকি? আস্তে আস্তে খুশি বলে, রাগ নয় জাদুকর, ভয়। কিসের ভয়? তা জানি না, থেকে থেকে মনে হয় কারা যেন চুপির সাথে ঘুরছে আমার পাশে। তাদের নিঃশ্বাসের হাওয়া গায়ে লাগে জানো জাদুকর। রূপলাল জানে তার গরুর দেওয়া তান্ত্রিক বিদ্যার দৌলতে এসে বোঝে কোন অমঙ্গল, কোন অকল্যাণের ছায়া থেকে থেকে খুশির গায়ে বিষ নিঃশ্বাস ফেলে যায়। এক মুহূর্তের জন্য থমথমে হয়ে ওঠে রূপলাল। মুখ ভরে যায় বড় মায়ায়, বড় মমতায়। পরক্ষণেই হেসে খুশির হাত ধরে বলে, এবার ভয় লাগছে? খুশির ঢলঢলে শ্যাবলা মুখখানি নিশ্চিন্ত নির্ভরতায় হয়ে ওঠে। ঝিকিমিকি করে ঠোঁটের কোণে হাসি, বলে, না জাদুকর, তুমি কাছে থাকলে, তুমি ছুঁয়ে থাকলে আর ভয় করে না। একটু চুপ করেছে কে? রূপলাল বলে, তবে তো মুশকিল হলো খুশি। আমি তো বেদে মানুষ, হুট করে দোলের সঙ্গে কবে ভেসে পড়বো কে জানে, তখন কি হবে? উত্তরে খুশি রূপলালের হাতটা জোরে চেপে ধরে। প্রশ্নটা রূপলাল যেন খুশিকে করে না, করেন নিজেকেই, কিন্তু উত্তর আর মেলে না। তারপর ফাল্গুনের শেষে চৈত্রের গোড়ায় ওশিয়ার মাঠ থেকে তাঁবু তোলা সময় 7-7টা মোষের গাড়ি বোঝাই হয়ে ধুলোয় ধুলোয় ওশিয়ার মাঠ অন্ধকার করে আবার চলতে শুরু করে। সে গাড়িতে সবাই ছিল, ছিল না শুধু রূপলাল। রূপলাল রয়ে গেল সেই শালদলিতেই। বড় মোড়ল প্রথমে বিশ্বাস করতে চায়নি। জন্ম কানি মেয়েকে কেউ জেনে শুনে বিয়ে করতে চায় নাকি? কিন্তু রূপলাল যখন নাছর, তখন আনন্দে কেঁদে ফেলল। বলল, তুমি আমায় মাসালে জাদুঘর, আমার আর কদিন বলো? ওরা কপালি ভাব নেয়, রেতে আমার ঘুম ছিল না, মরতে সুখ ছিল না। অবাক হয়ে গেল শালতলির লোকেরা। কানি মেয়ে খুশির বিয়ে, যার তার সঙ্গে নয়, সার্কাস পার্টির কালো জাদুঘরের সঙ্গে। বাসর রাতে খুশি চুপে চুপে বলল, আমার মেয়েকে তুমি কি করলে জাদুকর? এখনো তুমি আমায় জাদুঘর বলেই ডাকবে? তুমি জাদুকরই তো, সেই প্রথম দিন থেকে আমার সদ্য জাদু করে চলেছ। রূপলাল পরম আদরে রূপর নাক চাবি পড়া টিকলো নাকাটি নেড়ে দিল। তার পরের বছরই বুড়ো মোড়ল মারা গেল। বেদেও ঘর বাঁধল। সে ঘর 2-10 দিনের নয়, চিরদিনের। জীবনটা যে এমন ভাবে হঠাৎ মোড় ঘুরে যাবে, রূপলাল কি তা জানত? রূপলাল কি ভেবেছিল ত্রিসংসারে যার কেউ নেই, এই শালতলিতে তার সবচেয়ে আপনজন জুটে যাবে? আর খুশিও কি কোনোদিন স্বপ্ন দেখেছিল সারাটা জীবন তাকে কেউ আগলে রাখবে? শালতলির বসন্তকাল কখন যে দুটি মন রাঙিয়ে দিল তা কেউ জানে না। রূপলাল খুশিও জানে না। খুশির মন থেকে ভয়ের ছায়া ধুয়ে মুছে গেছে, আর রূপলালও ভুলে গেছে খুশির অশুভ ভবিষ্যতের ইঙ্গিত। ঠিক এই সময়ে নিতাইয়ের সঙ্গে দেখা। জমকির ধারে বসেছিল ওরা, একেবারে পাড় ঘেঁষে
একটা বাবলা গাছের তলায়। বেলা তখন রয়েছে। ওপারের হিজল বনের আড়াল থেকে কি যেন মুঠো মুঠো সোনার আবির ছুঁড়ে এপারের সাথে হোলি খেলছে। রূপলাল আর খুশি যেন জেগে জেগে স্বপ্ন দেখছিল। স্বপ্নটা ভেঙে গেল একটা মিঠো গলার সুরেলা আওয়াজে। আওয়াজটা দূর থেকেই আসছে। রূপলাল তাকিয়ে দেখল ডিঙি বেয়ে একটা মানুষ এপারের দিকে আসছে আর গলা ছেড়ে গান ধরেছে। জ্বালা আয় রে হায় রে কি জ্বালা, গলাতে জড়িয়ে গেল ফুলের মালা, হায় রে কি জ্বালা। ডিঙিটা কাছাকাছি আসতে রূপলাল দেখল পাতলা পানা একটা ছোকরা ডিঙি বাইছে। বয়সে তার চেয়ে 2-4 বছরের ছোটই হবে। নিকশ কালো চেহারা, মুখখানা যেন পোটোর হাতে গড়া। ঝাঁকড়া বাবরি চুলগুলো হাওয়ায় উঠছে। হালকা গেরুয়া রঙের খাটো ধুতি সরু বাজায় আঁট করে বাঁধা, গায়ে সেই রঙেরই ফতুয়া। একটা আশ্বাউড়া ঝোপের পাশে ডিঙিখানা বাঁধল সে। তারপর বাবলা তলায় চোখ করতেই গানটা তার থেমে গেল। শুধু গান থেমে গেল না, লোকটা নড়াচড়া এমনকি নিঃশ্বাসটুকুও যেন থেমে গেল। খুশি হঠাৎই চঞ্চল হয়ে বলে উঠল, চলো ঘরে যাই। কেন বলতে কি? কে যেন প্যান্ট প্যান্ট করে তাকিয়ে আছে। অবাক হয়ে গেল রূপলাল অন্ধ খুশির কথা শুনে। সত্যি তো, লোকটা এদিকেই তাকিয়ে আছে। পথে ঘাটে তাকায় তো কতজন, ওই খুশি তো টের পায় না। আজ টের পেল কেন? আর ওকে যে টের পাওয়ালো সে লোকটাই বা কে? খুশি রূপলালের হাতে দাঁড়া দিয়ে বলল, ও ওঠো ওঠো। কিন্তু ওরা উঠে যাওয়ার আগেই ডিঙির লোকটা একেবারে কাছাকাছি এগিয়ে এসেছে। হাসি মুখে বলল, আরে কালা জাদুকর না? রূপলাল জবাব দেওয়ার আগেই লোকটা নিজেই ঘাড় নেড়ে বলল, চিনতে আমার ভুল হয়নি। গেল শীতে বাদাম তলার মেলায় দেখেছিলাম, আমি নিতাই গুণিন। অনিন। রূপলালের মনে হলো অনিন্দ হয়ে কবিয়াল হলে নিতাইকে মানাতো ভালো। চোখটা তো তার সদাই হাসছে। রূপলাল বলল, কিসের গুণিন? তা বলতে পারেন, সাপে কাটলে আমি ঝাড়ফুঁক করি, বাতের ব্যথা আরাম করি, বাদামের ছেলেকে ওষুধ দিই, আর কোনো কাজ না থাকলে ঝুঁড় খেয়ে বেড়াই। গলা খুলে হেসে উঠল নিতাই। নিতাইয়ের চোখ দুটো শুধু হাসে না, সে নিজেও এমন হাসে যে বোঝা যায় মানুষটা দিল দরিয়া, একটু ঝাপাটেও বটে। মজা লাগলো রূপলালের। হাসি থামিয়ে নিতাই জিজ্ঞেস করলো, সঙ্গে উঠি খেয়ে ওস্তাদ? আবার পরিবার? মোড়ল বুড়োর মেয়ে খুশি না? তা বেশ তা বেশ। গলা ছেড়ে আবার হেসে উঠল নিতাই। রূপলালের হাতে টান দিয়ে অসহিষ্ণু গলায় খুশি বলল, কি হলো, ঘরে চলো। তা বলছি, ঘর কোথায় ওস্তাদ? শালতলিতে? নিতাই প্রশ্ন করলো। হ্যাঁ, কিন্তু শালতলিতে তোমায় তো আগে দেখিনি। খুশিকে চেনো নাকি? তা চিনি বই কি ওস্তাদ, হাসিকেও চিনি, খুশিকেও চিনি। জীবনটাই যে হাসি খুশির মেলা গো। হাতে আবার টান পড়তেই রূপলাল দেখলো উল্টো পথে খুশি দুপা এগিয়ে গেছে। পেছন নিল সে। বাবলা তলায় দাঁড়িয়ে নিতাই চেয়ে রইল সেই দিকে। তারপর আচমকা গলা ছেড়ে গান ধরল, Soli camera body, or I share for those that fall. You need to know what you've got on the planet. You come and stand up, oh boy, it's Jala. 2 দিন বাদে একদিন দুপুরে উঠোনের বেড়ার ওপার থেকে ডাক শোনা গেল। ওস্তাদ, বলি ও ওস্তাদ, ঘরে আছে নাকি? ঘরেই ছিল রূপলাল। ক্ষেত থেকে ফিরে সবে স্নান খাওয়া সেরেছে। বেরিয়ে এসে দেখল নিতাই গুনিন। বলল, এ ভোর দুপুরে কি মনে করে গুনেন? কপালের ওপর থেকে ঘামে ভেজা চুলগুলো সরিয়ে দিয়ে নিতাই বলল, কথা আছে ওস্তাদ, আগে দাওয়া একটু বসতে বলো। নিতাই অবশ্য রূপলালের বলার অপেক্ষা রাখল না, নিজেই এসে চেপে বসলো। তারপর ফতুয়ার পকেট থেকে লাল লণ্ঠন সিগারেট বার করে একটা রূপলালকে দিল, একটা নিজে ধরালো। কিছুক্ষণ ধোঁয়া ছেড়ে তারপর আসার কারণটা বলল। আমি জানি ওস্তাদ, কালা জাদুবিদ্যা তুমি কত বড় গুণী। ওস্তাদ, তোমার ওই মহাবিদ্যাটা আমাকে শেখাতে হবে। এ কি নেতাই, আরে তুমিও তো গুণী, কত বিদ্যে তোমার জানা। দূর দূর, কিচ্ছু না ওস্তাদ, আমার একটাই বিদ্যা জানা, আর বাকি সব বুঝ দেখি। কোন বিদ্যে? মা ধূমাবতীর বিদ্যা। রূপবদন? ওটা কোন বিদ্যে কুফি? শিখলে কোন ক্ষমতা বাড়ে?
সে বড় মজার বিদ্যা ওস্তাদ, সে তোমায় আমি শিখিয়ে দেবো ফোন, কিন্তু আগে তোমার বিদ্যেটা আমায় দেবে, তুমি বলো। দেবো না কেনে, তবে কালা জাদু বিদ্যে ও বড় ভজকট ভূত পেরেতের কারবার শিখতে কিন্তু সময় লাগে। তা লাগুন, তা লাগুন, তা লাগুন। বলে ফতুয়ার পকেট থেকে আরো কয়েকটি জিনিস বার করলো নিতাই। একটা নতুন ছোট কলকে, শিখি তোলা গাঁজা, লাল সুতো 1 গজ, 5টা কড়ি আর 5টা টাকা। জিনিসগুলো রুপলারের পায়ের কাছে রেখে দিয়ে নিতাই বলল, ওস্তাদ, আজ থেকে আমাকে সাগরিত করে নাও। আজ নয়, পরশু অমাবস্যে, সে দিন থেকে। ঠিক বলছো? ঠিক, বাবা ভূতনাথের দিবি? বাবা ভূতনাথের দিব্যি। ও চাপা একটা আনন্দে নিতাইয়ের চোখ মুখ হেসে উঠল। ওরা সিগারেটের টুকরো টান মেরে ফেলে নিতাই মনের আনন্দে গেয়ে উঠল, আরে গাজনের বাদ্যি বাজে, বাজে কাশি ঢোল রে, গাজনের বাদ্যি বাজে, গাজনের বাদ্যি বাজে, বাজে বাঁশি ঢোল রে, মনে রে, মনে রে, বোম ভোলানাথ, বোম ভোলানাথ বল রে, মনে রে বোম। একটি জল বরবাদ করো না ওস্তাদ, টেস্টায় থাকি ফিরে যাচ্ছি। ঘরের দিকে চেয়ে রূপলাল বলল, এই 1 ঘটে জল দিস তো খুশি। খানিক পরে কপাটের শিকলটা নড়ে উঠল। তারপরেই মাজা কাঁসার ঘটিতে জল নিয়ে খুশি দাওয়ায় পা দিল। তড়াক করে উঠে গেল নিতাই, হাত বাড়িয়ে নিতে গেল জলের ঘটিটা। আঙুলের মুড়ে একটু ছোঁয়া, অমনি খুশির হাত থেকে জলের ঘটিটা খসে পড়ল। নিতাই বলে উঠল, আহা হা হা হা, তেষ্টার জলটা এমন করে পড়ে গেল গো। থাক থাক, আর কষ্ট করতে হবে না, থাক। খুশি আস্তে আস্তে ফিরে গেল। একটা অজানা আতঙ্কে তার মুখে ছায়া নেমেছে, হাত কানা কাঁপছে। নিতাইয়ের আঙুল নয়, যেন একটা সাপের গা ছুঁয়ে ফেলেছে খুশি। নিতাই আর দেরি করলো না, আসি গো ওস্তাদ, পরশুদিন আসবো। বলে সেও পা বাড়ালো। পেছন থেকে রূপলাল বলে দিল, সন্ধ্যের পর মনসা পোতার শ্মশান তলিতে যেও, আমিও যাব। ঘরে গিয়ে রূপলাল দেখলো খুশি চুপ করে বসে আছে, পাশুটে মুখে ভয়ের ছায়া। রূপলাল তার গায়ে হাত দিয়ে বলল, কি হলো খুশি? অমন থমথমা মিলে কেনে? আস্তে আস্তে খুশির মুখ থেকে পাশুটে রংটা মিলিয়ে গেল। বলল, অনেকদিন বাদে কেমনে জানি দরটা চমচম করছিল। এক মুহূর্তের জন্য রূপলালের মুখটা ছাদ করে উঠল। তারপরেই এসে বলল, আরে বইদি, আমি তো আছি। স্বামীর হাঁটুতে গাল রেখে খুশি বলল, হ্যাঁ গা, ওই লোকটাকে তুমি কালা বিকতে শেখাবে? নাই শেখালে, ও কিন্তু ভালো নয়। আরে দিব্যি করে ফেলেছি যে, ছোড়াটা খেপাটে, তবে খারাপ নয়। কৃষ্ণপক্ষের পহরা চতুর্দশীর রাত, দুয়ারে খুটখুট শব্দ হলো। ভেতর থেকে খুশি বলল, কে? চাপা গলায় আওয়াজ হলো, আমি। দরজা খুলে খুশি বলল, কি জাদুঘরে রে? না গো, না গো, আমি নিতাই। খুশি যেন একটা ধাক্কা খেল। দরজার কপাটটা সজোরে আঁকড়ে ধরে বলল, তুমি এখানে কেন? জাদুঘর তো মনসাপতার শ্মশান তলিতে রয়েছে, সেখানে যাও। বলছি 1 ঘটি ঠান্ডা জল হবে, বড় তেষ্টা। এ কেমন তোর কথা বাবু? দিনে রেতে যখন তখন চেষ্টা। গলা ছেড়ে হেসে উঠল নিতাই। তারপর হঠাৎ হাসি থামিয়ে চাপা গলায় বলল, ঠিক বলেছ, দিনে রেতে সব সময়ই আমার তেষ্টা। জোড়া বহু কুচকে খুশি বলল, তা আমার কাছে ছাড়া কি আর কোথাও জল নেই? না গো খুশি, আমার তেষ্টার জল তুমি ছাড়া আর কারোর কাছে নেই। নিতাইয়ের কথাগুলো কেবল লালা জড়ানো। খুশি দরজাটা বন্ধ করে দিতে গেল, তার আগেই নিতাই খপ করে একখানে নরম হাত ধরে ফেলল। বলল, জীবনটাই হাসি খুশির মেঘাবো। জাদুঘর তোমায় কি দিয়েছি? আমি তোমায় অনেক দেব, অনেক সুখ। তুমি আমার হও খুশি, তুমি আমার হও। খুশির সর্বাঙ্গ যখন আপন করে ডাকছে, তার মনে হবে কতগুলো সাপ পিবি করে গাঁপে উঠছে। মাথার উপর চক্কর পেয়েছে এসি এখন পা তুলে, রাত পাখা ঝাপটানোর হাওয়া মুখে লাগছে। ভয়ে চিৎকার করে উঠেই হলে পড়ল খুশি। এইটাই এতটা ভাবেনি। সে আর দাঁড়ালো, ছুটে বাইরের অন্ধকারে মিশে গেল। গাঢ় ঘুমের কুয়াশা ধীরে ধীরে ফিকে হয়ে আসে, আর তারই মাঝে রূপলাল যেন অনেক দূর থেকে ডাকছে, খুশি কি হলো তোর? খুশি! চোখের ভারী পাতা দুটো মেলে খুশি দেখলো শিয়রে সত্যিই রূপলাল। খুশি কি হলো তোর? খুশি! স্বামীর বুকে মুখ রেখে
করে কেঁদে ফেলল সে। নিতাই শয়তানকে তুমি আর আসতে দিও না, কখনো না। ও আমায় গুম করবে, ও আমায় মেরে ফেলবে গো। খুশিকে বুকে জড়িয়ে ধরে রূপলাল হ্যাঁ করলো না, না করলো না, গুম হয়ে বসে রইল। শুধু তার মশাল চোখ একবার দপ করে জ্বলে উঠল। নিতাইকে মানা করতে হয়নি, নিজে থেকে সে আর আসেনি। 1.5 মাস কাটলো, রূপলাল তবুও নিশ্চিন্ত হতে পারল না। খুশি বলেছিল, ও শয়তান যখন আমার হাতখানা ধরলো তখন না শরীরটা আবার অবশ হয়ে গেল। মনে হলো তুমি আমার হাত ধরেছ। হ্যাঁ গা। তারপর নচ্ছার যখন বললে জাদুঘর তোমারে কি দিয়েছে, তখন হুঁশ হলো। আমার মন বললে এ তুমি নয়, এ নিশ্চয় শয়তানটা। আমার শরীরটা কাঁপতে লাগলো, আর তারপর কিচ্ছু মনে নেই। খুশির কথা শুনে মনে মনে চমকে উঠেছিল। নিতাই গুণিনের হাতের ছোঁয়ায় অবশ হয়ে এসেছিল খুশির সর্বাঙ্গ। মনে হয়েছিল রূপলালই তার হাত ধরেছে। তাহলে খুশিকে ঠিক অবশ নয়, বশ করেছিল নিতাই। তবে কি নিতাই গুণিন ডাকিনী মন্ত্র জানে? এত বড় গুণিন হয়েও কেন সে রূপলালের কাছে এসেছিল সে তো এখন বোঝাই যাচ্ছে। কালা জাদুবিদ্যার লোভে নয়, এসেছিল খুশি ফুলের ডাক্তার মধুর লোভে। নেপালি তান্ত্রিক গুরুবিদ্যে কখনো মিথ্যে বলে না। অন্তর খুশির জীবনে তাহলে ওই শরী, ওই নিতাই গুণী শেষ করে উঠল রূপলালের চিন্তা। তারপর থেকেই খুশিকে আর চোখের আড়াল করে না রূপলাল। ফসল কাটা দিন এসে গেছে। আউশের নতুন ফসল, মুরু মুরুলের 22 বিঘের ফসল তুলে গঞ্জে পাঠিয়ে দিয়েছে রূপলাল। এবার মহাজনের বদি থেকে আদায় আনতে যাওয়ার কাজটাই বাকি। ফসল কাটার সময় নিজে একটি বারো মাঠ চাইনি রূপলাল। কাছে খুশিকে চোখের আড়াল করতে হয়, কিন্তু আদায়ের ব্যাপারে নিজে না গেলেই নয়। রূপলাল বলল, গঞ্জে চলে যাব আর সুচি ডলবার আগেই ফিরে আসবো। আরে ভাবিস রে খুশি, সুদ আমাকে রেখে যাচ্ছি তো। গঞ্জে চলে গেল রূপলাল। শালবনির সীমানায় গাড়ি থেকে নেমে পড়ে জোরে পা চালিয়ে দিল রূপলাল। বলদের গাড়ি বড় ঠিকিয়ে চলে। খানিক দূরে এগোতেই তারই ক্ষেতের মনীষ সুদামার সঙ্গে দেখা। অন্ধকার নেমেছে বলেই বোধ হয় সুদামা তাকে দেখেনি, কিন্তু রূপলালের বিরক্তির সীমা রইল না। চেঁচিয়ে ডাকলো, সুদামা, ঘরের মানুষ তোকে একা রেখে চলে যাচ্ছিস? আরে সুদামা যেন একটু ঘাবড়ে গেল, বলল, হাই দেখো, তুমি ঘরে ঢুকলে তাই তো আমি চলে এলুম কর্তা। রূপলালের মুখটা ফাঁ হয়ে গেল, বলল, আমি ঘরে ঢুকলাম? ঢুকলে না? এই তো কতক্ষণ আগে ঢুকলে তো, নিজের চোখে প্রত্যক্ষ করলুম। মাথার উপর গুড় করে মেঘ ডেকে উঠল, গুড় করে উঠল রূপলালের মুখ। আর কোনো কথা না বলেই সে ছুটল ঘরের মুখে। তার সঙ্গে পাল্লা দিয়ে বাতাসও হঠাৎ ছুটতে লাগলো। একটা ধাক্কায় উঠোনের আগরটা খেলে দাওয়ায় পা দিয়েই রফিয়ে থেমে গেল। ঘরের কবাট বন্ধ, ভেতর থেকে আওয়াজ আসছে, তোমায় বাসি না তো আর কাকে বাসিব? সত্যি 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 তুমি কি আমার মন বোঝো না? থেকে থেকে শুধাও কেন? মাথাটা করতে লাগলো রূপলাল। দুটো গলার একটা গলা সে চেনে, খুশি, কিন্তু খুশির গলাটা যে নিজের তার গলার আওয়াজ, তারই বলার কি নেই। কপাটে দাঁড়ালে কে? কপাটে ধাক্কা দিতে গিয়েও হাতখানা সরিয়ে নিল রূপলাল। তারপর পা টিপে টিপে নেমে গেল বাতাবি লেবুর গাছটার পাশে। সামনেই আধ খোলা জানলা, ভেতরে প্রদীপ জ্বলছে। জানলার উঁচি দিয়ে রূপলাল আথর হয়ে গেল। বেচো বিছানার উপর দু হাতে খুশিকে জড়িয়ে ধরে শুয়ে আছে আর একটা সুদিয়াল, যেন রূপলালের যমুজ ভাই। বাজ পড়া তাল গাছের মতোই কিছুক্ষণ দাঁড়িয়ে রইল রূপলাল। আর বুঝতে বাকি রইল না ওকে, জানে নিতাই গুণিন ডাকিনী মন্ত্র নিশ্চয়ই জানে। ডাকিনী মন্ত্র ছাড়া রূপ বদল করা যায় না। নিতাই বুঝেছিল রূপলাল ছাড়া খুশি আর কারণ আর কারণ হতে পারে না। খুশি তার ভালোবাসা দিয়ে শুধু রূপলালকেই লতার মতো জড়িয়ে আছে, কিন্তু নিতাইয়ের লোভ তবু যায়নি। পাপের গর্ত থেকে তার লালসা লুকিয়ে হাত বাড়িয়েছে খুশির দিকে। ডাকিনী বিদ্যায় সিদ্ধহস্ত নিতাই তাই আজ রূপলালের রূপ ধরে খুশিকে ভোগ করতে এসেছে।
টক করে জ্বলে উঠল রূপলালে দুই মশাল চোখ। দেখতে দেখতে শক্ত হয়ে উঠল তার দেহের পেশিগুলো। আবার ঘুরে গিয়ে যা কপাটে ঘামাল। ভেতরে আর একটু রূপলাল সতর্ক হয়ে ওঠে। কপাটে আবার ঘা, সঙ্গে সঙ্গে চিৎকার, খুশি খুশি। ভেতরে চমকে উঠল খুশি, বলল, হ্যাঁ, বাইরে তোমারই গলা কেন? ওকে জাদুকর। কপাটে আবার ধাক্কা, আরো জোরে লালের গলা শোনা গেল। আমার ঘর খুশি, ও তোর ঘরে শয়তান ঢুকেছে, অমনি তাই। জনপর করে উঠে বসলো খুশি, আলু ভালু হয়ে বলল, ও কি বলছে জাদুকর? শুনছো? দ্বিতীয় রূপলালের মুখ চোখ তখনও লালু সাজার ঘন নিঃশ্বাসে প্রথম গুরুদ্দাম। খুশিতে কাজে নামবার চেষ্টা করে শেষ একই গলায় বলল, অপেক্ষা করছে খুশি, আমি রূপলাল। রূপলাল তোর কাছে রয়েছি, বাইরে ওটা নেতাই শৈতান। বাইরে রূপলাল কপাটে আরো জোরে ধাক্কা দিল, আরো জোরে। পুরোনো কাঠের আগুন সইতে পারল না, মরফলি ভেঙে গেল, দুহাট হয়ে গেল দুটো কপাট। আর ঝড়ের মতো ঘরে পা দিয়ে বাইরে রূপলাল চিৎকার করে উঠল, কার কোলে শুয়ে আছিস খুশি, ওদের নেতাই করিন। নিচেও রূপলাল ঠিক তেমনই গলায় বলে উঠল, ওর কথায় বিশ্বাস করিস না খুশি, ও নেতাই। আমি রূপলাল। তোর গোড়া থেকে প্রথম রূপলাল বলল, শয়তান গুলির তোকে ভুল করেছে খুশি, আর আমি রূপলাল, আমাকে চিনতে পারছিস তাই? এসে উঠল বেঁচে রূপলাল, রূপলালের মতোই হাসতে হাসতে বলল, মিছে কথা খুশি, মিছে কথা। এই দেখ আমার হাত, মুখ, দেখ না। খুশির একটা হাত নিয়ে নিজের মুখে ছোঁয়াতে লাগলো বেঁচে রূপলাল। দোটানায় পড়ে অন্ধ খুশি কেঁদে উঠল। সত্যি করে বলো না গো, কোনটা আসল জাদুকর? আমি নেশা, বড় নেশা। হাত দিয়ে খুশিকে মুখের সাপে ধরে মুখের ওপর মুখ রেখে দ্বিতীয় রূপলাল বলল, আমি। আকাশে অদৃশ্য দৈত্য দানব দল বিকট শব্দে হাতার দিয়ে উঠল। খ্যাপা হাওয়া ঠেসে উঠল ঝরঝর করে। হাতের মুঠোয় ধরে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল প্রথম রূপলাল। ভয়ে আতঙ্কে হঠাৎ চিৎকার করে উঠে মশাল জ্বালা চোখের স্থির দৃষ্টি মেরে রূপলাল দেখতে লাগলো খুশির গা বেয়ে কি বিল করে উঠছে। নিঃশব্দ সাপের দল মাথার উপর চক্কর দিচ্ছে, রক্ত সোসা বালু। হাতের অস্ত্রটা ফেলে আস্তে আস্তে খুশির কাছে এগিয়ে গেল রূপলাল। নাকের নিচে হাত রেখে দেখল নিঃশ্বাস পড়ছে না। দুই চোখের মশাল আস্তে আস্তে নিভে এলো খুশির মরা মুখের উপর। টস টস করে পড়ল দুপুরটা জল। তারপর ভিজে গলায় রূপলাল শুরু করলো, আমি আপনার পিছে পিছে চলতে যাচ্ছি। পরের দিনই পুলিশে ধরা পড়েছিল রূপলাল। নিতাই গুণিনকে খুন করে সে পালায়নি, কিন্তু অনেক চেষ্টা করেও ফাঁসি হলো না তার। হাতে পায়ে লোহার ডান্ডা বেরিয়ে পড়ে রূপলাল একদিন আন্দামানে জাহাজে উঠল। এতদিনে রূপলাল তার খুশির কাছে পৌঁছে গেছে কিনা কে জানে। I can feel it.